হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব সাজেশন এবং উত্তর নিয়ে। তোমাদের গুরুত্বপূর্ণ তিনটি সাজেশন এবং তার সঙ্গে তোমাদের এই তিনটি সাজেশনের তোমাদের অ্যান্সারটাও আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো এবং এমআর এডুকেশন চ্যানেলটার পাশে থাকো। তোমাদের প্রথম যে টপিকটা রয়েছে আর্লি অফ বেঙ্গল। তোমাদের এই এমডিসি পেপারে তিনটে মডিউল রয়েছে, ভালো করে বিষয়টা বুঝবে। এই তিনটি মডিউল থেকে তোমাদের পরীক্ষা হবে 40 মার্কের। তোমাদের একটু নম্বর বিভাজনটা বলে রাখি, তোমাদের ফুল মার্ক অর্থাৎ 40 হবে। এখান থেকে তোমাদের 10 মার্কের দুটি অর্থাৎ 3টি এবং তোমাদের এমসিকিউ 10টি থাকবে। অর্থাৎ তোমাদের যদি 5 মার্কের প্রশ্ন তোমাদের থাকে, একটু তোমাদের ক্লিয়ার করি, যদি 10 মার্কের দুটি দেয় তাহলে 10 দুগুণা 20 এবং 5 মার্কের যদি তোমাদের দুটি দেয় তাহলে 5 দুগুণা 10, তাহলে 20 আর 10-এ 30। এবার তোমাদের জানা যাচ্ছে যে এমসিকিউ থাকছে, তাহলে 10টি তোমাদের সম্ভবত, এটা শিওর না, তোমরা একটু কলেজ থেকে তোমরা হয়তো বিষয়টা অবগত অর্থাৎ জেনেছো, তোমাদের এমসিকিউ হচ্ছে 10টি থাকবে। এবার তোমরা অনেকে আমাকে বলেছিলে স্যার এমসিকিউর সাজেশন। আমি তোমাদের প্রথমত বলে রাখি, যে কোনো সাবজেক্টের অর্থাৎ মেজর মাইনর এবং সেটা হতো এমডিসি পেপারে তোমাদের এখন যেটা জেনারেল কোর্সে করেছে, এটার কোনো এমসিকিউর কোনো কিন্তু পার্টিকুলার কোনো সাজেশন হয় না। তোমরা ভালো করে তোমাদের যে টেক্সট বইটা তোমরা যারা পড়ছো সেটা ভালো করে ফলো করো, প্রাচীন ইতিহাসটা ভালো করে দেখো এবং প্রত্নতত্ত্ববিদ অর্থাৎ ষোড়শ মহাজনপদ, তারপরে রয়েছে এখানে তোমাদের আর্লি বেঙ্গল অর্থাৎ আমাদের গৌড় যে এটা রয়েছে, ঐতিহ্যটা রয়েছে, সেটা ভালো করে পড়বে। তোমাদের এই যে ষোড়শ মহাজনপদ, তারপরে জনপদ, তারপরে হচ্ছে আমাদের ঐতিহ্য অর্থাৎ আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে বা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে একটা ঐতিহ্য বলে একটা জায়গা রয়েছে, সেটাকে বানগড় বলা হয়, সেটা একটা আর্লি অফ বেঙ্গল। তারপরে হচ্ছে মালদা একটা গৌড় রয়েছে, এটাও কিন্তু একটা ঐতিহাসিক আর্লি অফ বেঙ্গলের মধ্যে পড়ে। তো তোমাদের টিকা, ছোট ছোট টিকাগুলো তোমাদের হচ্ছে ভেঙে ভেঙে দিতে পারে 5 মার্কের জন্য, এবং 10 মার্কের জন্য তোমরা যে বড় প্রশ্নগুলো পড়বে সেটা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ পার্টিকুলার এমসিকিউ বলে কোনো সাজেশন হয় না। তোমরা একটু টেক্সট বইটা দেখবে। আর তাছাড়া তোমরা যারা এই স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করেছিলে অর্থাৎ এমডিসি পেপার হিস্ট্রি, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা তোমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমরা আজকের এই ক্লাসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটা তোমরা তো পেয়ে যাবে। তাহলে দেখো, আমি তোমাদের আলোচনা করব এই আর্লি অফ বেঙ্গল থেকে 3টি প্রশ্ন উত্তর, অর্থাৎ সাজেশন প্লাস হচ্ছে তোমাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো তোমরা সাজেশন এবং উত্তরগুলো তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। এবারে চলো তোমরা সাজেশন এবং উত্তরগুলো দেখে নাও। তোমাদের শিরোনাম অর্থাৎ পেপার নেম হিস্ট্রি অফ আর্লি বেঙ্গল। তোমাদের এই হিস্ট্রি এমডিসি পেপার থেকে 3টে মডিউল রয়েছে। প্রথম মডিউলটা হচ্ছে প্রাচীন বাংলা অনমেষ, তারপরে রয়েছে রাজনৈতিক উন্নয়ন। এরপর 3 নম্বর যে মডিউলটা রয়েছে এটা হচ্ছে আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। তোমাদের দেখতে ছোট হলো 3টে মডিউল মনে হলো, তোমাদের কিন্তু ইতিহাস মানে কিন্তু একটু বড় অর্থাৎ বেশি করে কিন্তু পড়তে হয়। তো যাই হোক, তোমাদের এখানে 5 মার্ক, তারপরে হচ্ছে এখানে 10 এবং 15 মার্কের, অর্থাৎ আমি এখানে 5+5 অর্থাৎ কাটা কাটা প্রশ্নগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে এবং তোমরা পরীক্ষায় কিন্তু এরকম অথবা দিয়ে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। দেখো, প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান ও পরিবেশ সম্পর্কে বর্ণনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন বাংলার অনমেষ থেকে তোমাদের বুঝতে হবে যে ডিসক্রাইব অ্যাবাউট দ্য জিওগ্রাফিক লোকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট অফ এনসেন্ট বেঙ্গল। তোমরা প্রথমেই শিরোনামে দেখেছো যে তোমাদের এই ঐতিহ্য অর্থাৎ বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের লাইন তুলে প্রশ্ন তোমাদের দিতে পারে। তারপরে দেখো, অথবা দিয়ে বাংলার ইতিহাসের ভৌগোলিক অবস্থান ও পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করো। আগে তোমাদের সাজেশনটা তোমরা দেখে নাও, তারপরে আমি অ্যান্সারগুলো তোমাদেরকে বলছি। বাংলার জনপদের বর্ণনা দাও, অর্থাৎ প্রাচীন বাংলার জনপদগুলোর বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপর প্রশ্ন,
বাংলার সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করো অথবা প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে 10 মার্কের জন্য। তো তোমরা চলো এবারে প্রথম থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। আমি প্রথমে তোমাদের এই প্রশ্নটার অ্যান্সারটা তোমাদের আমি আলোচনা করছি। প্রথমে ইন্ট্রোডাকশন তোমরা সকলেই জানো দিতে হয়। বাংলার ইতিহাস প্রাচীনকালের সভ্যতা, সংস্কৃতি এবং অর্থনৈতিক উন্নয়নের কাহিনী বহন করে। প্রাচীন বাংলার ইতিহাসের বিবরণে আমরা জানতে পারি প্রাচীন রাজ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক বিকাশ এবং সাম্রাজ্যের উত্থান পতনের নানা ঘটনা প্রবাহ। বঙ্গভূমি তার নিজস্ব ভৌগোলিক অবস্থান, নদীনালা, বন জঙ্গল এবং উর্বর ভূমির জন্য বিখ্যাত ছিল এই অঞ্চল। মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা নানা জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতির সংমিশ্রণে গঠিত হয়েছিল। তারপরে পয়েন্ট করতে হবে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা। এখানে তোমরা পয়েন্ট করে তারপরে এখানে তোমরা শুরু করবে। প্রাচীন বাংলার ইতিহাসের সূচনা হয় মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতার সময় থেকে। এই সভ্যতাটি খ্রিস্টপূর্ব 2500 থেকে 1500 সালের মধ্যে বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ বিকশিত হয়েছিল। যদিও এই সভ্যতা সরাসরি বাংলায় প্রভাবিত হয়নি, তবে এর সঙ্গে বঙ্গের সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিল। তারপরে পয়েন্ট প্রাচীন বঙ্গের রাজ্য। প্রাচীন বাংলার উল্লেখযোগ্য রাজ্যগুলির মধ্যে গঙ্গা রেডি, মগধ এবং মৌর্য সাম্রাজ্যের উল্লেখযোগ্য প্রভাব ছিল। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গঙ্গা রেডি রাজ্য বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটি বিশাল অংশ নিয়ে গঠিত ছিল। তারপরে এই রাজ্যটি তার সামরিক শক্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যবাহিনী গঙ্গা রেডি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পায়, যা প্রাচীন বাংলার সামরিক শক্তির পরিচয়ক। তারপর হয়েছে মগধ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। মগধ প্রাচীন বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য হলো মগধ। মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমান বিহারে। তোমাদের ছোট প্রশ্নের মধ্যে এমসিকিউ আসতে পারে। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন বৃহদত্ত। তারপরে হচ্ছে মগধ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য অশোক মৌর্যের অধীনে বিশাল অঞ্চল দখল করে। মগধ সাম্রাজ্য বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তারপরে মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের মধ্যে পয়েন্টটা দেখো। এখানে মৌর্য সাম্রাজ্য প্রাচীন বাংলার ইতিহাসে এক নতুন অধ্যয়নের সূচনা করে। চন্দ্রগুপ্ত মৌর্য বাংলাকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং তার শাসনকালে বাংলার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশ ঘটে। তোমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করি। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের জন্য এমডিসি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আছো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা ফুল কমপ্লিট স্টাডি মেটেরিয়াল তোমরা নিতে পারো। অবশ্যই তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তারপরে রয়েছে গুপ্ত সাম্রাজ্যের শাসকরা বাংলায় বিজ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতি এবং শিল্পকলার প্রসারে অবদান রাখেন। বিশেষত সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত দ্বিতীয়র শাসনকালে বাংলার সমৃদ্ধি এবং প্রগতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তারপরে এখানে তোমাদের বাংলার ইতিহাসের ভৌগোলিক অবস্থানটা দেখে নাও। আমি বিস্তারিত লম্বাভাবে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা স্ক্রল করে দেখে নিও। প্রাচীন বাংলা ছিল ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে বঙ্গোপসাগরের শীর্ষে অবস্থিত একটি অঞ্চল। এটি এখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ রাজ্য এবং আসামের কিছু অংশে বিভক্ত। তারপরে ইন্ট্রোডাকশন। প্রাচীন ভারতবর্ষের অংশ হিসেবে বাংলাদেশের ভৌগোলিক পরিমণ্ডল ও পরিবেশ অনেক ক্ষেত্রেই ভারতের অনুরূপ। বর্তমানে রাজনৈতিক মানচিত্রে দেশটির অনেকটাই ভারতের সীমানা দ্বারা পরিবেষ্টিত। সুরমা, মেঘনা, গঙ্গা, ব্রহ্মপুত্র বেসিনের কয়েকটি অঞ্চলের ভূমিরূপ ও স্তরবিন্যাসগত অবস্থান বিশ্লেষণ করে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এক্ষেত্রে বিশেষত ভূতাত্ত্বিকগতভাবে নিয়োজিন সময়কালের সেলের ভূ রাসায়নিক গঠনসহ নানাবিধ দিক বিশ্লেষণ করা হয়। আমি তোমাদের এখানে আর পড়ে শোনাচ্ছি না, তোমরা একটু পয়েন্টগুলো দেখে নাও। আমি স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান দেখো সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ তোমাদের যে টপিক ওয়াইজ তোমাদের সিলেবাসের উপরে বেস করে কিন্তু নোটসগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই যারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা অবশ্যই নিতে পারো। তারপরে দেখো এখানে ভৌগোলিক বৈশিষ্ট্য, বাঙালি জাতির উৎপত্তি, তারপরে শেষের দিকে মূল্যায়ন। তারপরে রয়েছে এখানে মূল্যায়নটাতে দেখো আনুমানিক 5000 থেকে 6000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে। তোমাদের ছোট ছোট এমসিকিউ প্রশ্নগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। তারপরে রয়েছে
বাংলাদেশের প্রাগৈতিহাসিকের উপরে একটি নিবন্ধ লিখো, অর্থাৎ এটা টিকা আকারে আসতে পারে। বাংলাদেশের প্রাগৈতিহাসিক, প্রাক ইতিহাস কিংবা প্রাণ ইতিহাস বলতে বোঝায় ইতিহাস পূর্ব যুগে। সহজ ভাষায় বলতে গেলে যে সময়ের কোনো লিখিত ইতিহাসের সূত্র নেই, কিন্তু মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড বৈশিষ্ট্যসমূহের নিদর্শন পাওয়া যায়, তাকে ইংরেজিতে বলা হয় প্রি হিস্টোরি। তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রি হিস্টোরি বলতে কি বোঝায়, অর্থাৎ প্রি হিস্টোরি কথাটির ইংরেজি টার্ম কি। তারপরে তোমাদের রয়েছে বাংলা প্রাক ইতিহাস তথা প্রাগৈতিহাসিক। প্রাথমিকভাবে বাংলাদেশের ভূমিরূপের প্রাচীন তত্ত্বের কথা চিন্তা করে বেশিরভাগ ইতিহাসবিদ মত দিয়েছেন যে এই অঞ্চলে প্রাগৈতিহাসের অস্তিত্ব নেই। কোথায় বলা হচ্ছে? বাংলাদেশে। পাশাপাশি এই অঞ্চলে প্রাগৈতিহাসিক মানুষের হাতিয়ার তৈরির উপযোগী উপকরণ সহ না থাকায় তাদের যুক্তি আরও শক্তিশালী হয়েছিল, কিন্তু এই অঞ্চলের মানুষ তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে পাথর যুগের সাংস্কৃতিকের বিকাশ ঘটিয়েছিল ফসল কাঠের সাহায্য নিয়ে। তারপর কুমিল্লার লালমাই ময়নামতি অঞ্চল হবিবগঞ্জের চাকলাপুঞ্জি হতে ফসিল কাঠের হাতিয়ার আবিষ্কৃত হয়েছিল। এগুলো কুমিল্লা অর্থাৎ বাংলাদেশের যে ঐতিহ্যটা রয়েছে সেটা এখানে দিয়েছে, কারণ বাংলার সঙ্গে বাংলাদেশের আমাদের যে এখন বর্তমান ভাগ হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু ঐতিহ্যগুলো কিন্তু রয়ে গেছে। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি তোমাদের পরীক্ষার আগে আরেকটা তোমাদের এই সম্পূর্ণরূপে তোমাদের সিলেবাসের উপরে তোমাদের সাজেশনটা নিয়ে আসবো, তবে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এই যে ভারতীয় বাংলার জনপদের বর্ণনা, তারপরে প্রাচীন বাংলার জনপদ, তারপর তোমাদের এখানে আরও রয়েছে, তোমাদের এখানে আরেকটা প্রশ্ন বলবো, বাংলার সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি, প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা সিলেবাসটা পড়লে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এখানে পাল যুগের সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণনা, অর্থাৎ এটা 2 নম্বর মডিউল। তারপর পাল যুগে বাংলার স্থাপত্য, তারপরে হচ্ছে যে চিত্রকলা, যা বাংলার সংস্কৃত জীবন সম্পর্কে আলোচনা করে।